নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভতার পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ রইল আজকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য, আমাদের পজিটিভতার পর্দায় চোখ রাখার জন্য। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের বিশিষ্ট একজন গুণী মানুষ, যিনি শিক্ষকতা করে ওনার জীবন কাটাচ্ছেন। শ্রদ্ধেয় সন্তোষ কুমার রায়চৌধুরী মহোদয়, প্রধান শিক্ষক, পিএমসি শেখরকুট এইচএস স্কুলে। নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভ বার্তার সমস্ত কর্মকর্তাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন স্যার। আপনি সময় বের করে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের ঘরে আজকে এসেছেন বছরের শেষ দিকে 2024 স্যার। আবারও অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা সোজাসুজি আলোচনায় চলে যাই স্যার। স্যার, একজন শিক্ষকের সমাজের প্রতি কি কি কাজ করা উচিত স্যার? একজন শিক্ষক সর্বদাই আমরা আমাদের বিশেষ করে প্রথমত আমরা আমাদের যে তরুণ সমাজ, সেই তরুণ সমাজ, যুব সমাজকে আমরা প্রথমত সঠিকভাবে গঠন করে একটা আদর্শ নাগরিক হিসাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়ার ব্যবস্থা আমরা শিক্ষকরাই করি। তরুণদের কাছে একটা আমরা এমন বার্তা দিতে চাই যাতে আগামী দিনে আমাদের দেশ তাদের হাত ধরে একটা সুন্দরভাবে বিশ্বের মানচিত্রে একটা প্রথম স্থান অধিকার করে দাঁড়াতে পারে। আজকের দিনের শিক্ষকরা তাদের বহুমুখী তার কর্মপ্রচেষ্টায় নিয়োজিত থাকে। শিক্ষক সমাজের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের অভিভাবকদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তারা রাখে, যাতে অভিভাবকদের মধ্যে একটা অনুপ্রাণিত হয়, যাতে ছাত্রছাত্রীরা ভালো লেখাপড়া এবং সর্বাধিক গুণের অধিকারী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। তারা সমাজের এখন শুধু বিদ্যালয়ে লেখাপড়া নিয়েই তারা ব্যস্ত থাকে না, বিদ্যালয়ের বহির্ভূত দেশে যত ক্রিয়াকর্ম আছে সমস্ত ক্রিয়াকর্মের মধ্য দিয়ে শিক্ষকরা সমাজের পাশে দাঁড়ায়। সমাজের মানুষের দায়বদ্ধতা শিক্ষকরা আজকাল তারা মাথায় নাই। এটা বন্যা নিয়ন্ত্রণের, বন্যাই বলুন, যখন তাদের পাশে বন্যার সময় শিক্ষকরা আমরা লক্ষ্য করেছি এই বছরও যে বন্যায় প্রতিটা শিক্ষক সমাজের পাশে দাঁড়িয়েছে। কোভিড-19 একটা মহামারীর সময় শিক্ষকরাই সেই সমাজের পাশে গিয়ে দাঁড়িয়েছে। যারা কোভিডে আক্রান্ত হয়েছে তাদেরকে হেলথ মাধ্যমে যেভাবে হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে তাদের যেভাবে সাহায্য করেছে, সেখানে শিক্ষকদেরকে যথেষ্টভাবে সেখানে নিয়োগ করেছে, যাতে যারা নিপীড়িত মানুষ, পীড়িত মানুষ, তাদেরকে উঠানো ভালো করা যায়। এবং আজকাল আমাদের যে ন্যাশনাল জাতীয় ভোটাধিকার, সেই ভোটকর্মী থেকে শুরু করে সমাজে যতগুলো কাজ হচ্ছে প্রতিটা কাজে শিক্ষক সে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে এই সমাজকে গঠন করছে। শিক্ষকের বহুমুখী কর্মপ্রচেষ্টা আজকাল রয়েছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে একজন শিক্ষক সমাজের প্রতি কী কী কাজ করতে পারে। স্যার যেভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করলো তার উপর আর কিছু বলার থাকে না স্যার। স্যার, একজন শিক্ষক যে ছাত্রছাত্রী, নতুন শিক্ষক যারা একজন শিক্ষক গেছেন, স্কুলে জয়েন করেছেন, 1 মাস 2 মাস বা 1 বছর হয়েছে স্যার, শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে কীরকম সম্পর্ক হওয়া উচিত স্যার? দেখুন, আমরা তো শিক্ষক ছাত্র, এটা ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড, আমরা সবসময় সেটা নিয়ে আমরা থাকি। একটা সময় আমরা দেখতাম, আমরাই যখন ছোটো ছিলাম, আমরা আমাদের শিক্ষকদের কাছে যেতে একটু ভয় হতো বা আমাদের একটু আনইজি ফিল হতো শিক্ষকদের কাছে চট করে, যেটা আমরা আগে যেতে পারতাম না। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিটা ছাত্র যাতে ভালোভাবে লেখাপড়ার আঙ্গিনায় আসতে পারে, বিদ্যালয় থেকে তারা যাতে বিদ্যালয় ছুট না হয়, তার জন্য সর্বদা তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের সঙ্গে রাখতে হয়, যে সম্পর্কের মধ্য দিয়ে প্রতিটা ছাত্র সে যখন
তার স্কুলের সময় হবে, সে স্কুলের জন্য উৎপীড়ন হয়ে উঠবে, আমি আমার শিক্ষকের কাছে যাব, শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াবো, তাদের কাছ থেকে কিছু শিখব, তাদের মনোযোগ তাদেরগুলোকে অনুসরণ করব তারা কি করছে, সেই একটা মানে তাদের মধ্যে আজকে অনুপ্রেরণা জেগে থাকে। এটা শিক্ষক সেই জায়গায় আজকে যেতে পেরেছে। একদম স্যার। ছাত্রছাত্রীদের কীরকম মানসিক থাকা উচিত স্যার? অনেক সময় দেখা যায় অনেক রকম ঘটনা ঘটে, তাদের প্রতি যে যে একটা বার্তা যে শিক্ষক আমাদের শিক্ষক, ছাত্রছাত্রীদের শিক্ষকের প্রতি কীরকম মনোভাব থাকে, মানসিকতা থাকা উচিত স্যার? দেখুন, আমরা এখন ছাত্রছাত্রীদেরকে আমরা প্রতিনিয়ত এখন মনে করি সেটা আমার নিজের সন্তান। আমরা যদি ডেডিকেশন আমরা হই, দেখা যায় আমরা অনেক সময় বাড়িতে সময় দিতে পারি না, কিন্তু স্কুলে আমাদের সময় দেওয়ার মতন আমাদের সময় থাকে। এবং নিজের ছেলে মেয়ে যখন আমরা মনে করি একটা ছাত্রকে, তখন তার সর্বদিকগুলি স্কুলে আসলো সে যাতে সুস্থ থাকতে পারে, তার যাতে সুস্বাস্থ্যের অধিকারী সে হতে পারে, সে যাতে মানে আসলো সারাদিন সে কি খেয়ে আসলো না খেয়ে আসলো, সেই খবরগুলো আজকে আমরা ছাত্রদের কাছ মানে আমরা জিজ্ঞেস করি, ছাত্রের কাছ থেকে জানি। স্কুলে সে যে বিভিন্ন মিড ডে মিল হচ্ছে, মানে যেটা পিএম পোষণ বলে, তো যেটা বাচ্চাদেরকে দুপুরে মানে আহার দেওয়া হয়, ওইগুলো সে নিল কি সেইগুলো আমরা নিজের মতন করে তাদের দেখি। তারা দুষ্ট হতে পারে, সবাই তো আর সমান হবে না, কিছু কিছু থাকে দুষ্টুমি। আমরা কি করি, এখন যারা দুষ্ট আমরা তাদেরকে আরও বেশি কাউন্সিলিং করি, তাদের বাড়িতে আমরা যাই, সেই সব ছাত্রছাত্রীদেরকে বেছে বেছে। ভালো ছাত্রদেরকে সবাই মানে ভালো মানে বলতে পারে বা আরও ভালো করতে পারে। যারা একটু পিছিয়ে পড়া, যারা একটু বেশি মানে স্কুলের মধ্যে মানে অমনোযোগী, একটু দুষ্টুমি, যদি তাদের বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের সঙ্গে আমরা সুন্দরভাবে কথা বলি এবং তার অভিযোগগুলোকে তার বাবা মার কাছে না বলে আরও তার মানে তার পজিটিভ দিকগুলো যদি আমরা তার মা বাবার কাছে বলতে পারি, ও স্যার তো আমাদের বাড়িতে আসলো, একটা নালিশ নিয়ে এসছে, ভাবছিলাম বাবাকে বলবে মাকে বলবে, ও স্যার দিকে ওটা না বলে বললো মানে আমার মানে পজিটিভ দিকগুলো বললো, এতে করে ছাত্ররা আরও বিদ্যালয়মুখী হবে, তার মধ্যে শিক্ষার মান আরও বাড়বে এবং তার মা বাবাও তার স্কুলের প্রতি আরও বেশি অনুপ্রেরণা জাগবে, প্রতিদিন তাকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করবে, ছাত্রটাও আসতে চাবে। এই মানে দিশা নিয়ে আমরা এখন কাজ করছি। সত্যি স্যার, যে কথাটা বললেন আপনি যে সুন্দর করে, যে এই দিশা নিয়ে যদি সমস্ত শিক্ষকরা যারা রয়েছেন তারা যদি চলে, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা আরো উন্নতি হয়ে যাবে স্যার, অবশ্যই অনেকভাবে এগিয়ে যাবে। যে মানসিকতা নিয়ে আপনি কথাটা বললেন, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা স্যার। স্যার আপনি কবে থেকে জয়েন করেছেন স্যার? দেখুন, আপনি তো প্রথম শিক্ষক ছিলেন, তারপর ধীরে ধীরে প্রধান শিক্ষক কবে জয়েন করেছেন? প্রথম শিক্ষক হয়েছি আমি এটা 1990 সালে, তখন আমি শিক্ষক হিসেবে জয়েন করেছি। আমি তখন এটা ছিল আমার এই ওয়েস্ট চাম্পামরা একটা এসবি স্কুল ছিল, হ্যাঁ, ওটাতে জয়েন করেছি। তারপর আমি সেখান থেকে আমি নেহালচন্দ্রনগর হাই স্কুলে আমি গিয়েছি বিশালগড়ে, সেখান থেকে তারপর আমি এই টিপিসির মাধ্যমে, হ্যাঁ, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে অ্যাডভার্টাইজ করেছিল, ডিরেক্ট কিছু রিক্রুটমেন্ট হয়েছিল 2003 সালে। হ্যাঁ, তখন 2003 সালে প্রথম আমি হয়েছি, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়ে সেটা বিলুনিয়া গিয়েছি, সেখানে 5-6 বছর ছিলাম। তারপরে 2009 সালে আবার প্রধান শিক্ষক হয়েছি, এডিনগর স্কুলে ছিলাম, পূর্ব লক্ষ্মীবীর স্কুলে ছিলাম, হায়ার সেকেন্ডারি স্কুলে, এখন শেখেরকোট পিএমসি শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এখন প্রধান শিক্ষক হয়েছি 2009 সাল থেকে হয়েছে আর কি প্রধান শিক্ষক, প্রায় 16 বছর চলছে, 17 বছর। আপনি যখন স্কুলে প্রবেশ করেন প্রবেশদ্বার দিয়ে, তখন স্যার হেডমাস্টার স্যার আসছে, হেডমাস্টার আসছে, এরকম কিরকম লাগে স্যার কথাটা শুনতে? আমরা যেমন বলেছি না নিশ্চয়ই, এটা তো মানে আমাকে যখন প্রধান শিক্ষক বলবে, শিক্ষক বলে এর থেকে বড় নোবেল পেশা তো আর কিছু নেই আমাদেরকে, এটাই মানে সবচেয়ে বেশি পাওনা। আমরা শুধু স্কুলে কেন, আমরা যে কোনো কাজে, আমরা রাস্তায়, আমাদের বিভিন্ন অফিসে, আমাদের কাজকর্মে বের হলে আমরা যেখানেই যাই সেখানেই আমরা আমাদের ছাত্রদেরকে দেখতে পাই, ওরা দৌড়ে আসে, ছুটে আসে, প্রণাম জানাবে, কি কাজ করতে এসেছি, কের জন্য এসেছি, আমাদের কাজটা মানে মানে তারা নিয়ম বহির্ভূত, তারা পারলে আমাদের অন্যদের কাছে আগে করে দিতে চাই। সেই আমরা ছাত্রদের কাছ থেকে আমরা বিভিন্ন জায়গায় সহযোগিতাগুলো পাই। শিক্ষক হিসেবে যেন এটা আমাদের মানে অত্যন্ত মানে বিশাল প্রাপ্তি। এর থেকে সমাজের আমরা বলি স্যার, সমাজের মেরুদণ্ড শিক্ষক স্যার। হ্যাঁ, অবশ্যই। সেই থেকে ছাত্রছাত্রীরা এখন একটু
পরিবর্তন হলো, কিন্তু সেই মানসিকতা কিন্তু এখন রয়ে গেছে স্যার। না, অবশ্যই রয়ে গেছে, অবশ্যই রয়ে গেছে। একদম স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, পরীক্ষা ফলাফল করতে গেলে, ভালো করতে গেলে কিভাবে কি করা উচিত? দেখুন, এখন মানে কিভাবে ভালো করা যায় পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে আমরা সাধারণত আমরা বিদ্যালয় শিক্ষক যারা আমরা আছি, আমরা টেক্সট বই যেটা, এটাকে ভালো করে আমরা পড়তে বলি বাচ্চাদেরকে। আমরাও স্কুলে টেক্সট বইটা পুঙ্খানুপুঙ্খভাবে ক্লাসে আমরা পড়াই। আমি হেডমাস্টার হলেও আমি একজন শিক্ষক, আমারও ক্লাস নিতে হয়, আমরা এটাই করি। এবং ছাত্রদেরকে আমরা বলি ভালো করে পড়ো এবং বাড়িতে গিয়ে সেগুলো মানে শেখা হলে তারপর লিখতে হবে। যে জায়গা ভুল সেই জায়গা থেকে আবার শুরু করতে হবে। কিছু কিছু পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, মানে এটা নোটটার আকারে পয়েন্টগুলি লিখতে হবে, যেগুলো তোমার মানে বারবার মানে রিকল করা যায়। এইভাবে আমরা ছাত্রদেরকে এগোতে বলি। বা কোথাও একটু ভুলভ্রান্তি থাকলো সেটা ভালো করে মানে আবার পুনরায় মানে পড়ে সেটাকে আবার গলদগ্রহণ করা। বা পরীক্ষার সময় যাতে আমরা ফুল মানে আনসার করতে পারি, ভালো করে যাতে আমরা পরীক্ষার খাতার মধ্যে উপস্থাপন করতে পারি প্রশ্নগুলির উত্তর, মানে ছোট হোক কম হোক, যা বলছে প্রশ্নে কি বলছে তার যাতে সঙ্গে সঙ্গতি রেখে আমরা বলে দিই যাতে ফুল আনসার করো, তাইলে ভালো ফল করা যায়। আর টেক্সট বইটা বললেই ভালো ফল করতে পারে। একদম ধন্যবাদ স্যার। স্যার, কিছু কিছু ছেলেমেয়েরা আছে বই নিয়ে বসে থাকে, অনেক সময় পড়ে, তার বন্ধুরা দেখা যাচ্ছে ও খেলাধুলা করছে, এসে দেখে পড়ছে, ভেঙে সারাদিন তুই পড়ছিস। অনেকে ও পড়ছে কিন্তু ও একটু কম পড়ছে। কম লেখাপড়া করলে কি ভালো রেজাল্ট করা যায়? অবশ্যই ভালো রেজাল্ট করা যাবে, এটা করা যাবে না কেন? আসলে আমি যদি বই নিয়ে বসে থাকি, একটা ছাত্র বই নিয়ে বসলো, এখন সে তার মা বাবা হয়তো সন্তুষ্ট হয়ে যাবে। আমরা আজকাল কি মা বাবারা শুধু কম্পিটিশানে আছি, সে কে 100-এ 100 পাবে, 99 পাবে, সেই প্রতিযোগিতার মধ্যে এখনও আছি। আমরা চেষ্টা করছি সে তার থেকে বের হওয়ার জন্য। আমাদের ছাত্রছাত্রীদেরকে সে কথাটা বলি, তো আমাদের অভিভাবকদেরকে বলি যাতে এই মানে থেকে একটু বেরিয়ে আসতে হবে। তাদেরকে শুধু পড়া নিয়ে সেটা সারাদিন বসে থাকলেই যেন সে সেটা মনে রাখতে পারবে, তার সম্পূর্ণ শিক্ষা হবে, সেটা সঠিক কথা নয়। সেটা মা বাবাকে খুশি করা যেতে পারে। আর আমি যদি সঠিক মানে লক্ষ্য নির্ধারণ করি, সঠিক টেক্সট বইটা ভালো করে পড়ে এবং তার আমার কোন কোন মানে বিষয়গুলো মানে পড়লে আমাদের ভালো রেজাল্ট হবে, এই বছর কোনগুলো আসতে পারে, সেগুলো চুজ কিছু কিছু করতে হবে। এবং ভালো করে এগুলো খুব বেশি পড়তে হয় না। স্কুলে যে ক্লাস হচ্ছে, লেকচার দিচ্ছে শিক্ষকরা, সেইগুলো প্রথমে শুনতে হবে। এটা থেকে তার অনেকটা শিক্ষা হয়ে যায়। তখন বাড়িতে যখন সে বইটা খুলবে, অটোমেটিক্যালি তার মানে মনে সেইগুলো আসবে। আজকে স্যার তো এটা বলেছিলেন, ম্যাডাম তো এটা পড়িয়েছিলেন, এগুলো তার মানে খুব দ্রুততার সঙ্গে সে অল্প পড়েও সে একটা দেখা গেছে সে স্ট্যান্ড করতে পারছে, সে ভালো রেজাল্ট করতে পারছে। এখন কিন্তু শুধু শহরের মধ্যেই আমাদের যে বোর্ড পরীক্ষার যে রেজাল্ট আসে, শহরের মধ্যে শুধু সীমাবদ্ধ নাই। যাদের মা বাবার অনেক টাকা আছে, পয়সা আছে, অনেক টিচার রাখছে, সারাদিন তার পেছনে পড়ে আছে মা বাবা সহ, সেরকম না। এখন কিন্তু সারা রাজ্যের অন্তিম যে গ্রামগুলিতে, প্রান্তিক গ্রামগুলিতেও মানে আমরা আমাদের বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করছে, মানে যারা বোর্ডের মানে স্ট্যান্ড করছে ওইগুলোতে ছিটিয়ে যাচ্ছে এখন শহর থেকে গ্রাম। মুদ্রা কথা হলো সারাদিন পড়ি আর কম পড়ি, পড়াশোনার দিকে মনোযোগ থাকতে হবে। আপনারা যারা শুনতে পাচ্ছেন, অভিভাবক যারা রয়েছেন এবং ছাত্রছাত্রীরা যারা আমাদের প্রতিবাদে চোখ রেখেছো এবং শুনতে পাচ্ছ যে স্যার কি বললেন, তুমি অনেক সারাদিন পড়াশোনা করা ভালো স্যার, বই নিয়ে পড়াশোনা করে কোনো তবুও তার অনেকে যারা খেলাধুলা করে সময় একটু একটু পড়াশোনা করে, সবাই পড়েন, কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে স্যার যেটা বললেন সেটা অনুসরণ করতে হবে। এবং যারা অভিভাবক আছেন তারাও ওই দিকে একটু নজর দিলে ভালো হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি ওই দিকটাই দেখতে হবে, ছাত্র সুস্থ থাকতে হবে। অনেক শিক্ষার্থীতে আছে, ছাত্রছাত্রীরা যারা আপনাদের ফলো করেন স্যার, কেন স্যার টিচারকে কোনো ফলো করেন? এখন শিক্ষক প্রথমেই বলেছেন, আপনিই বলেছেন, শিক্ষকরা সমাজের মেরুদণ্ড। হ্যাঁ, সে সমাজকে গঠন করে তরুণ প্রজন্মকে আগামী দিনে মানে মাথা উঁচু করে তারা রাস্তা দেখায়। এবং একটা শিক্ষক, একটা ছাত্র যদি ভুলও করে থাকে, কিন্তু একটা শিক্ষক এই ছাত্রকে প্রাণ দিয়ে ভালোবাসে, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, তার প্রতি স্নেহ, ধৈর্য, মায়া, মমতা, ত্যাগ, এইগুলো মানে টিচারদের থাকে। হ্যাঁ, তাদেরকে মানে খুব আদর দিয়ে, দরদ দিয়ে, সন্তানের মতো বুকে টেনে নিয়ে আজকাল শিক্ষকরা ছাত্রদেরকে মানুষ করতে চাই। তো
এবং চরিত্র গঠনে একটা বিরাট ভূমিকা একটা শিক্ষক নিয়ে থাকে। তো এই শিক্ষকের সেই ভালো গুণগুলো, শিষ্টাচার, ক্ষমা, এই যে গুণগুলো মানে ছাত্রের কাছে অবশ্যই মানে অত্যন্ত মানে তাকে প্রেরণা যোগায়, অনুপ্রেরণা যোগায়। নিশ্চয়ই সেটা মানে মানে একটা ছাত্র তার ভালো দিক মানে টিচারের দেখে যে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে, তাকে গাইড করে কীভাবে সে আগামী দিনে চলার রাস্তা কিন্তু টিচার দিয়ে দেয়। সেই কারণে সে মা বাবার চেয়েও শিক্ষকদের ইয়েগুলো কাজগুলি, শিক্ষকদের পথগুলো বেশি অনুসরণ করে, শিক্ষককে বেশি ফলো করতে থাকে। যারা ছাত্র শিক্ষকদের ভয় পায় স্যার, কিছু বলতে চায় না, আরেকজন গিয়ে বলাচ্ছে স্যার, এরকম আছে স্যার, আছে না স্যার? এখনো আছে, নেই তবুও স্যার শিক্ষকদের আমরাও ছোটবেলা থেকে আমরাও এখনো ফলো করি স্যার শিক্ষকদের। আমি যে নিয়ে যা করছি, আপনি যেন শিক্ষক, যে সেই ফলো করাটা একটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে স্যার। হ্যাঁ, দায়বদ্ধতা আমাদের। একদম সত্যি বললেন স্যার। স্যার আপনার মতে শিশুদের প্রাথমিক শিক্ষা কেন্দ্র কোনটি স্যার? দেখুন, আমরা তো মানে এখন তো দেখি ক্লাস 3+ হলেই আমরা আমাদের বিদ্যালয়তে আমাদের ছাত্রছাত্রীকে ভর্তি করানোর সুযোগ আছে। অঙ্গনাওয়াড়ির আছে, নার্সারি আছে, বিভিন্ন প্রি প্রাইমারি স্কুল আছে। কিন্তু প্রাথমিক যে স্কুল হলো, এটা হলো তার পরিবার, হলো তার প্রাথমিক স্কুল। সে তার পরিবারের মধ্যে সে সব কিছু শিখবে। একটা বাচ্চা পরিবার হলো তার প্রাথমিক স্কুল, একদম আমি মনে করি আর কি। শিশুদের প্রথম শিক্ষা কেন্দ্র কোনটি স্যার এবং কেন? শিক্ষা কেন্দ্র হলো পরিবার, আর প্রাথমিক শিক্ষক যিনি উনি হলেন মানে ওর মা। প্রাথমিক শিক্ষক হলো মানে আমাদের বাচ্চাদের প্রাথমিক শিক্ষক, আমাদের মা, বাচ্চাদের মা। শিশুদের মা তো শিক্ষা কি করেন স্যার? না, কেন বলছেন? একটা মা একটা শিশুকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে হ্যাঁ তাকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, তাকে তার বুকে টেনে নিয়ে সব কিছু মাই তাকে প্রথমে গড়ে তুলে, শিক্ষার মধ্য দিয়ে গড়ে তুলে। তাই প্রথম শিক্ষক হলো পরিবারের মা আমার মতে। আমাদের মাই প্রথমে আমাদেরকে মানে লালন পালন করেছে, বুকে টেনে নিয়েছে, শিক্ষা শুরু করেছে। মা যদি কোনো কারোর মা যদি লেখাপড়াও যদি না জানে, সেই মাটাও সেই শিশুর প্রথম শিক্ষক। একদম, তাকে সবকিছু মা শিখায় প্রথমে, সেই কারণে মাই হলো প্রথম শিক্ষক, এবং মাই প্রথম বন্ধু, মাই প্রথম ভালোবাসা। 100%। ধন্যবাদ স্যার আপনাকে। প্রতিনিবাদের পক্ষ থেকে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আমাদের প্রতিনিবাদের পর্দায় চোখ রেখেছেন, আপনারা বুঝতে পারছেন যে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন শ্রদ্ধেয় সন্তোষ কুমার রায় চৌধুরী, প্রধান শিক্ষক, পিএমসি শেখেরপুর এইচএসসি স্কুল, ত্রিপুরা, আগরতলা। যেখানে উনি যে মিষ্টিভাবে সুন্দরভাবে সুবক্তা, আমরা বুঝতে পারছি যে স্যারও একজন সুবক্তা, কি সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন ছোটো ছোটো আকারে, বেশি করে না, কিন্তু যতটুকু বলছেন সেগুলি আমাদের প্রাপ্য। যারা শিক্ষক শিক্ষিকা নিয়ে যিনি কথাটা বলছেন, এবং আমাদের সমাজে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, অভিভাবক, তারা একটু ফলো করবেন, অনুসরণ করবেন স্যারের কথাগুলি। স্যার আপনার মতে শিশুদের প্রথম শিক্ষক তো বললেন মা, তার পরবর্তী সময় যখন ছেলেটা স্কুলে যায় স্যার, সেই নিয়ে একটু কথা বলুন। তখন শিক্ষক চেঞ্জ হয় কি, পরিবর্তন হয় কি স্যার? না, অবশ্যই প্রতিটা শিশুদেরকে এখন আমরা আমাদের বিদ্যালয়েও, আমাদের পিএমসি শেখেরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ইতিমধ্যে আমরা এই বছর থেকে আমরা একটা নার্সারি স্কুল চালু করেছি। হ্যাঁ, এটা আমাদের স্কুলটা পিএমসি স্কুল মানে প্রাইম মিনিস্টার স্কুল ফর রাইজিং ইন্ডিয়া। হ্যাঁ, ভারত সরকার 14,500টা স্কুলকে এই পিএমসি স্কুলে পরিণত করেছে, যার অনেক উদ্দেশ্য আছে আমি বলবো। তো এখানে বলা হয়েছে বাচ্চাগুলো যখন প্রথম স্কুলে আসে তার কি প্রতিক্রিয়া আসে। প্রথম দেখা যাচ্ছে বাচ্চাগুলো স্কুলে আসার ক্ষেত্রে 1-2 দিন তার মানে সে মারকুল ছেড়ে সেখানে ক্লাসরুমে ঢুকবে, তার মধ্যে একটা বাধা লাগে, ভয় থাকে, একটু কান্নাকাটি, এটা 1-2 দিন থাকে। যখন স্কুলের মধ্যে প্লে বেসড আমরা তাকে এখন মানে পড়া শুরু করি, তার তো কী পড়বে এখন, তাকে মানে স্কুলের নিয়ম, স্কুলের মধ্যে আসলে কি হয়, মানে এন্টারটেইন তাকে কিছু আমরা দেখাই। মানে সেখানে আমাদের টিচাররা নাচের মধ্য দিয়ে, তার মানে সাউন্ড সিস্টেমে গানের মধ্য দিয়ে, বা নিজেরা মুখে গানের মধ্য দিয়ে, বা বিভিন্নভাবে আমরা এখন ক্লাসরুমগুলিকে আমরা এভাবে সাজানো থাকে। সেখানে বিভিন্ন পাখির ছবি বলুন, বিভিন্ন অ্যানিমেলের ছবি বলুন,
ফুল ফল মানে সবগুলি মানে সে মানে এইভাবে আকৃষ্ট হয়ে যায়, মানে একদিন দুদিন পরে দেখা যায় সে কান্না টান্না সব বন্ধ হয়ে যায়। স্কুলে টাইম হলে মাকে বাবাকে বাড়িতে চিৎকার করবে আমাকে নিয়ে যাও, কোনো দিন মা বাবারা আসতে যায় না, সে বাড়িতে থেকে চিৎকার করে। আমরা এরকম এখন কথা শুনতে পাই আর কি। স্কুলের প্রতি এখন এরকম মানে বাচ্চাদের একটা মানে মানসিকতা হচ্ছে। এগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে তাদেরও মানে ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে আপনি বলতে চাইছেন যে আমাদের যে বর্তমান প্রজন্মের যে বর্তমান না মানে যারা শৈশব থেকে যে 1 2 ক্লাস থেকে পড়ে তাদের যে মানসিকতা সেই পজিটিভটা তখন থেকেই গঠন হয়। হ্যাঁ তাই তো স্যার? হ্যাঁ, তাই আমরা তাই শিখছি স্যার। এখন তো একটু আজকে বেশি আপনাকে পেয়েছি তাই কিছু এখন একটু বেশি মানে আমরা একটু মানে তাদেরকে যে বেশি আমাদের এখন মানে আমাদের স্কুলের মানে আমরা কথাই বলছি, মানে যারা উপরের ক্লাসের শিক্ষক তারাও এই যে নার্সারি লেভেলের বাচ্চাদেরকে পাঠদান দিচ্ছে। একদম স্যার। তো যার ফলে মানে সঠিক শিক্ষাটা আমরা দিতে পারছি, এন্টারটেনমেন্টটা বাচ্চারাও পাচ্ছে বিভিন্নভাবে, তাদের স্কুলের প্রতি আকৃষ্ট হচ্ছে দিন দিন। ধন্যবাদ স্যার। স্যার NEP 2020 কি মানেটা কি স্যার? দেখুন, ভারত সরকার এই ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 সালে লাস্ট ছিল, দীর্ঘ 35 বছর উপর বোধ হয়ে গেল। তো মানে শিক্ষা ব্যবস্থার কোনো একটা পরিবর্তন হয়নি। তো এই 2020 সাল থেকে ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে, যেখানে শিক্ষা ব্যবস্থার একটা ভারতবর্ষে আমূল পরিবর্তন হয়েছে। আমাদের দেশের প্রধান শিক্ষামন্ত্রী সেটা লঞ্চ করেছেন। তার উদ্দেশ্য হচ্ছে একটা গুণগত মানের একটা শিক্ষা ভারতবর্ষে দেবে, যেই শিক্ষা হবে নলেজ বেসড ইকোনমি। তার মধ্যে সে পড়াশোনা করবে, তার ভবিষ্যতে সে সঠিকভাবে সে নিজে দাঁড়াতে পারবে, তার পরিবারকে সে রক্ষা করতে পারবে, সে দেশকে রক্ষা করতে পারবে, এবং উন্নত মানের একটা শিক্ষা দেওয়া হবে যেটা বিশ্বমানের শিক্ষা হয়, যেটা ভারতবর্ষ হবে আগামী দিনে, মানে ভারতবর্ষকে আগামী দিনে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলো ফলো করবে ভারতবর্ষের শিক্ষার জন্য। সেখানে বিশেষ করে মানে স্কুল লেভেলে 2020 থেকে শুরু হয়েছে। এখানে 5+3+3+4 এরকম মানে শিক্ষার কথা বলা হয়েছে। মানে যে 5 মানে একটা বাচ্চা সে 3 বছর হলে, একটা শিশু যখন 3 বছর হবে তখন সে 5 বছরের শিক্ষা নেবে। এটা হবে তার ফাউন্ডেশনাল যে স্টেজ। এখানে 3-এর পরে 5 বছর, অর্থাৎ তার বালবাটিকা 1, বালবাটিকা 2, বালবাটিকা 3, যেটা আগে ছিল নার্সারি কেজি 1 কেজি 2। এটা ভারতীয় পরম্পরায় এটা চলছে এখন। বালবাটিকা 1, বালবাটিকা 2, বালবাটিকা 3, 3 বছর প্লাস 1 এবং 2 এই হলো 5 বছর। তাহলে 3 বছরের বাচ্চাটা তার বয়স হবে 8 বছর। 8 বছর পর্যন্ত সে মানে ফাউন্ডেশনাল স্টেজে থাকবে। সেখানে সে তার সাক্ষরতা, মৌলিক সাক্ষরতা, মৌলিক সংখ্যাগুলি এবং সাক্ষরতা সম্পর্কে সঠিক জ্ঞান তার লাভ করতে হবে সেই ক্লাস 2 পর্যন্ত। ক্লাস 2 শেষে যখন 3-তে সে তার যাতে সে সঠিকভাবে একটা টপিক দেওয়া হলো, হ্যাঁ বাংলাতেই তার আঞ্চলিক ভাষায় দেওয়া হলো, যে কোনো জায়গার সে টপিকটা যাতে সুন্দরভাবে পড়তে পারে এবং সে বুঝতে পারে, বুঝে পড়তে পারে, এবং গাণিতিক সংখ্যাগুলো সে যাতে ভালোভাবে চিনতে পারে। এটা হলো 5 বছরের স্টেজ, মানে একদম নার্সারি কেজি 1 কেজি 2, যেটাকে বালবাটিকা 1 2 3 বলা হয়েছে, এবং ক্লাস 1 2। এরপরে রাখা হয়েছে ক্লাস 8 থেকে 11। আপনি বলছেন যে বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা ঠিক 4টা স্টেজ ভাগ করা হয়েছে, শুরু হয়েছে। হ্যাঁ 4টা স্টেজে ভাগ করা দিয়েছে। 2000 থেকে 2024 এখনো চলছে স্যার। হ্যাঁ মানে চলবে পরম্পরা। হ্যাঁ এটা 4টা স্টেজে ভাগ করছে: ফাউন্ডেশনাল স্টেজ, প্রিপারেটরি স্টেজ, মিডল স্টেজ, সেকেন্ডারি স্টেজ। ফাউন্ডেশনাল স্টেজগুলো তার মানে 5 বছর ক্লাস 2 পর্যন্ত, 3 বছর হলো প্রি প্রাইমারি, আর প্রাইমারিতে 2 বছর, আর 3 4 5 হ্যাঁ 5+3 4 5 3 4 5 এখানে হবে 8 থেকে 9 10 11 পর্যন্ত তার বয়স। বয়সে সে পড়বে এগুলো এই প্রিপারেটরি স্টেজ। সেখানে সে নিজে মানে তার গাণিতিক দক্ষতা আরও বৃদ্ধি পাবে, স্কিলগুলো আরও বাড়বে। আর তারপর হবে তার মিডল স্টেজ, এটা থাকবে এই 11 থেকে 14 বছর।
ক্লাস 8 পর্যন্ত। এরপরে থাকবে 4 বছরের 9, 10, 11, 12, সেটাকে সেকেন্ডারি স্টেজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধন্যবাদ স্যার, সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থাটা কি সুন্দরভাবে 2020 থেকে শুরু হয়েছে 5+3+3+4। স্যার সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন, যেটা অজানা ছিল অনেকের, আমারও অজানা ছিল, সেটা আমিও জানতে পারলাম। আপনারাও যারা অভিভাবক, যারা স্টুডেন্ট আছো, তারা নিশ্চয়ই সেটা ফলো করছো এবং তোমরা অনেকে জেনে নাও ব্যাপারটা কী হয়েছে। সুন্দরভাবে স্যার ব্যাখ্যা করুন। স্যার অনেকে স্যার এখন ইংলিশের দিকে ঝুঁকছে স্যার, ছেলেমেয়েরা স্যার, অনেকে স্যার ইংরেজি যে আমরা মাতৃভাষা ওখানে ভুলতে চলেছে স্যার। এই প্রবণতাটা কিন্তু একটা পার্সেন্টেজ আমাদের অভিভাবকদের রয়েছে স্যার। আমি ক্ষমা করবেন আমাকে, তবুও আমার মনে হয়েছে আমাদের বাড়িতেও আছে এরকম একটা ইংরেজি শিক্ষা। স্যার আপনার একটু মত জানতে চাই স্যার, কীরকম? দেখুন, আন্তর্জাতিক যে শিক্ষা ব্যবস্থা সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এখন শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশে এই শিক্ষা ব্যবস্থার তো বিভিন্ন পরিকাঠামোর তার পরিবর্তন হচ্ছে। তো সেখানে যেমন তার আঞ্চলিক ভাষায় শিক্ষা ব্যবস্থার উপর জোর এখনও আছে সরকারিভাবে, নেই এইগুলো নেই। বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে একটু ইংলিশ শিক্ষার উপর বেশি জোর হচ্ছে। আমাদের সরকারি ক্ষেত্রেও আছে ইংলিশ স্কুল নেই যেন এরকম না, আমাদের বিদ্যালয়েও একটা নার্সারি আছে ইংলিশ মিডিয়াম। তো পাশাপাশি আমরা যাতে 2টা ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় সেই দিক দিয়ে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে বলা হয়েছে যে তুমি তার আঞ্চলিক ভাষা তো একটা তার অবশ্যই ল্যাঙ্গুয়েজ এটা থাকবে, পাশাপাশি সে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও যাতে তার থাকবে, যাতে একটা আগামী ভবিষ্যৎ প্রজন্ম গড়ার ক্ষেত্রে বিশ্বের শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের ছেলেমেয়েরা যাতে এগিয়ে যেতে পারে এবং সারা বিশ্ব যাতে ভারতবর্ষকে ফলো করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতীয় শিক্ষার জন্য, একটা সময় ছিল ভারতীয়, আপনার হর্ষবর্ধনের যুগের আমরা অনেক শুনেছি, হ্যাঁ, সেখানে বিশ্বের অনেক মানুষ এখানে আসে পড়াশোনা করতেন, সেই নালন্দার কথা আমাদের মনে পড়ে। সেইভাবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি করতে চাই, যাতে বিশ্বের বিভিন্ন মানুষ ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রতি লক্ষ্য রাখে, সেখানে এসে পড়ার সুযোগ নিতে পারে এবং বিশ্বমানের শিক্ষা যাতে ভারত থেকে আমরা দিতে পারি, সেই ব্যবস্থার জন্য এই ইংলিশটাও সঙ্গে রাখার চেষ্টা চলছে। একদম স্যার, বাংলা ভাষাটা পাশাপাশি মাতৃভাষারও প্রয়োজন স্যার। স্যার আমাদের ক্ষমা করবেন যে প্রত্যেকের নানা ধরনের মাতৃভাষা রয়েছে এবং প্রত্যেক মাতৃভাষা নানা ভাষায় কথা বলেন। আপনাদের সেই যারা কথা বলেন, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রণাম। নানা ভাষা রয়েছে আমাদের পৃথিবীতে, আমাদের ভাষা বাংলা, তাই একটা বাংলা নিয়ে কথা বলছি, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। স্যার কদিন আগে স্যার আমাদের কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা মর্যাদা দিয়ে দিয়েছেন স্যার, একজন প্রধান শিক্ষক এবং আপনি একজন বাঙালি হিসেবে আপনার অনুভূতিটা জানতে চাই, কেমন লাগে? দেখুন, আমাদের বিশ্বের মধ্যে একটা বিরাট একটা পার্সেন্টেজও রয়েছে বাংলা ভাষীর লোক। আমরা আমাদের ত্রিপুরা রাজ্য বলুন, আমাদের পশ্চিমবঙ্গ বলুন, আমাদের যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেটা পুরাটাই বাংলা ভাষা। হ্যাঁ, বাংলা ভাষার জন্য আমরা দেখেছি বহু ভাষা আন্দোলনকারী রক্ত দিয়েছে। সেই আমরা বরাকের কথা, আমরা ভাষা আন্দোলনের কথা আমাদের মনে পড়ে। তো সেই বাংলা ভাষায় আমাদের একটা ধ্রুপদী ভাষা হিসাবে যে মর্যাদা পেয়েছে, এটা অনেক ফাইটের বিনিময়ে সেটা হয়েছে। আমি একজন বাঙালি হিসাবে অবশ্যই এটা আমি গর্ববোধ করছি এবং আমার নিজেকে মাথা উঁচু করে সমাজের কাছে আমি একটা বলতে পারছি, এটা আমাদের এটা বিরাট পাওনা হয়েছে আমাদের। একদম স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। মানুষের পাশে মানুষের দারুণ বার্তাটা কি জরুরি? আমরা তো জানি মানুষের জন্য, এই কথার দিয়ে আমরা শুনি মানুষের জন্য, গানও আমরা শুনি। নিশ্চয়ই একটা মানুষ
একটা মানুষের বিভিন্ন নিপীড়িত মানুষ বলুন, মানে দুর্যোগে সে পড়ে গেছে কোনো মানুষ, বিভিন্ন অসহায় মানুষ, তার পাশে যদি আমরা মানুষ হিসেবে দাঁড়িয়ে দায়বদ্ধতা না নিতে পারি, তবে তো আমাদের সমাজ মানে সুন্দর হবে না, আমাদের দেশ সুন্দর হবে না। প্রতিটা মানুষ যাতে সমাজের সুস্থ সবল সুস্থ মানসিকতা নিয়ে বাঁচতে পারে, তার জন্য প্রতিটা মানুষের মাথায় এই বক্তব্যটা রাখা উচিত। একটা অসহায় মানুষ, একটা জরাজীর্ণ মানুষ, তার পাশে আমরা দাঁড়িয়ে তাকে সুস্থ করব, তবে দেশ সুন্দর হবে, রাজ্য সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে। আমরা যদি একটা মনে করুন একটা মানে অসহায় মানুষ, সে তার আমার বাড়ির পাশে, তার পাশে যদি আমি গিয়ে দাঁড়িয়ে তাকে সুস্থ করে তুলতে পারি, তবে আমার এরিয়াটা সুন্দর হবে। একটা মনে করুন দুষ্ট লোক, হ্যাঁ, যেটা মনে করেন সমাজের মানে অশুভ কাজের সঙ্গে মানে যুক্ত থাকে, তো তাকে যদি আমি ভালোভাবে গঠন করতে না পারি, আর শিক্ষক হিসেবে তো আমাদের এটা বিরাট দায়বদ্ধতা। তবে তার দ্বারা তো আমার বাড়ি নষ্ট হতে পারে, আমার প্রতিবেশী নষ্ট হতে পারে অশুভ বুদ্ধিসম্পন্ন লোকের দ্বারা, যেই করে আমাদের মানে বিপথে পরিচালিত, আমাদের দেশও মানে বিপথে পরিচালিত হয়ে আমাদের দেশকে মানে হুমকিগ্রস্তের মধ্যে রাখে। তো এই দায়বদ্ধতা বিশেষ করে আমরা যারা শিক্ষক আছি, ডেডিকেশন নিয়ে আমাদের কাজ করতে হবে, আমরা যাতে মানে বিপথে কোনো মানুষ পরিচালিত না হতে পারে, উগ্রবাদী মাথায় নিয়ে যাতে কোনো মানুষ পরিচালিত না মানে দাঁড়াতে পারে, সেই মানসিকতা নিয়ে আমাদের দায়বদ্ধতা আমাদের নিতে হবে। নাইলে সমাজ সুন্দর হবে না, সমাজ গঠন হবে না, দেশ মাথা উঁচু করে দাঁড়াবে না। বিশ্বের মানচিত্রে ভারতের সূর্যকে আমরা মধ্য গগনে নিয়ে যেতে চাই। একদম স্যার, সঠিক কথা বললেন স্যার। স্যার একটা শব্দ, একটা লাইন আছে যেমন খরস্রোতা, আমাদের জীবনটা নাকি খরস্রোতা, কেন স্যার? কেন বলা হয় স্যার? আসলে খরস্রোতা বলতে আমরা তো দেখি নদীকে একটা খরস্রোতা বলা হয়। নদী যখন মানে সৃষ্টি হয়, বিভিন্ন পাথরের আঘাতে আঘাতে সে স্রোতের বাহিতে পাথর আঘাতে হতে হতে অনেক বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ, বাধাপ্রাপ্ত হতে হতে নদী সে তার মানে পার্বত্য উপত্যকা থেকে তারপরে সে উচ্চ গতি থাকে, মধ্যগতিতে আসে, তারপর নিম্নগতি হয়ে সে সোজা চলে যেতে পারে। ঠিক মানে অনেক বাধাকে কিন্তু তার অতিক্রম করতে হয়েছে। ঠিক মানব জীবনটাও আমাদের মানে অত্যন্ত খরস্রোতা, মানে আমাদের অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। সেই বাধা বিপত্তিগুলি আমরা মানে অতিক্রম আমাদের করতে হবে। সেগুলো আমরা ভালোবাসা দিয়ে হোক, মানে বুদ্ধি দিয়ে হোক, বা আমাদের বিভিন্ন সমাজের বিভিন্ন যে থাকে মনে করেন দায়বদ্ধতার অনেকেরই থাকে, মানে পুলিশ ডিপার্টমেন্ট থাকে বলুন, বিভিন্ন মানে সাহায্যকারী লোক থাকে, বিভিন্ন সকলের সহযোগিতা নিয়ে হ্যাঁ আমরা আমাদের এই আমাদের খরস্রোতা জীবনগুলিকেও মানে আমরা বাধা অতিক্রম করাতে হবে, করতে একটা সুস্থভাবে আমাদের এগিয়ে চলতে হবে। আমরাও একদিন মানে ভালো মানুষ হিসাবে আমরা সমাজে তখন প্রতিষ্ঠিত হব। অনেক ঝামেলা থাকবে, অনেক কিছু অনেকে বলবে আমাদের সম্পর্কে, মানে যেটা মানে বলার সঠিক না সেই কথা একজন আমাদেরকে মানে সেটা নিয়ে আঘাত করতে পারে। এইভাবেই আমাদের বাধা আসে। আর আমি যদি সঠিক পথে, সঠিক চরিত্র নিয়ে সঠিক পথে আমরা চলতে পারি, তাইলে কিন্তু একদিন আমাদের জয় হবেই, আমাদের কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। একদম স্যার, সঠিক কথা বললেন যে খরস্রোতা জীবনটা আমরা কিভাবে ব্যাখ্যা করলেন যে এগিয়ে চলতে হবে, নানা বাধা বিপত্তির মতো আমরা সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আমাদের সুষ্ঠু মানে ভালো মানুষের মতো মানুষ হতে হবে। তবুও স্যার আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে একটা ছোট্ট সমস্যা রয়েছে স্যার, নেশা। দুই রকম নেশা স্যার, একটা ভালো নেশা, একটা খারাপ নেশা। খারাপ নেশা অনেকটা যুবক যুবতী আজকে আক্রান্ত স্যার। স্যার তার থেকে কী প্রতিকার স্যার? আপনি একজন শিক্ষক স্যার, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন, আমরা শিক্ষক, আমরা আমাদের দেশ যেমন চাচ্ছে নেশামুক্ত দেশ, আমাদের রাজ্য সরকারও চাচ্ছে নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য। আর আসলে তো যুব সমাজের প্রতি নেশার আসক্তিটা বেশি। আর যুব সমাজকে যদি সঠিকভাবে পরিচালনা আমরা করতে না পারি, তখনই নেশার কবলে মানুষ পড়ে যায়। আর
শিক্ষক হিসেবে আমাদের দায়বদ্ধতা এগুলো নিতে হবে, ডেডিকেশন আমাদের থাকতে হবে। যদি আমরা ডেডিকেশন আমাদের থাকে, আমরা শিক্ষক পারে প্রতিটা সমাজকে পরিবর্তন করে একটা সুস্থ সমাজ গঠন করার জন্য সবার মধ্যে একটা ডেডিকেশন থাকতে হবে। আজকাল মানে ডেডিকেশনেরও অনেকটা অভাব থাকে, যার ফলশ্রুতিতে আর কি হবে, ওর বাড়ির ছেলেটা নেশাগ্রস্ত হচ্ছে, আমার কি হবে, ওর সঙ্গে যাবি না, আমরা আমাদের ছেলেদেরকে বলে দিলাম। সেটা দিয়ে কিন্তু আমরা সেই ব্যাপক হারে যে নেশাগ্রস্ত হচ্ছে সেটা কমাতে পারবো না। সেখানে স্কুল স্তরে, বিশেষ করে স্কুল তো শিক্ষা থেকে শুরু, আমরা দেখি তো আমাদের স্কুল স্তরেরও কিছু বাচ্চারা এই বিভিন্ন মানে পাউডার জাতীয় মানে পান মশলা টশলা জাতীয় সব জিনিস খেতে চাই। আমাদের হাতেও অনেক সময় এগুলি চোখে আসে। আমরা কি করি, এগুলো আমাদের কাছে সোর্সও থাকে, পুলিশের যেমন সোর্স থাকে, শিক্ষকদেরও ছাত্র সোর্স থাকে, আমাদের কাছে আসে কথাগুলো। আমরা পুলিশ তো স্যার সেই থেকে আপনাদের সাথে আসছে স্যার, তো সেইভাবে আমাদের মানে গোয়েন্দা সব জায়গায় আছে। আমাদের কাছে এটি খবর আসলে আমরা তাকে ডাকাই, তাকে আদর স্নেহ দিই। আমরা যদি তাকে এখন আর শাসন করে মানে লাঠি দিয়ে কিছু মানুষকে পরিবর্তন করা যায় না, তাকে তার খারাপ দিকগুলো ভালোভাবে তারকে বিশ্লেষণ করতে হবে, তার বাড়িতে গিয়ে তার খারাপ দিক এগুলো তার মা বাবার সঙ্গে শেয়ার করতে হবে। তাকে বন্ধুর মতন প্রতিদিন তুই আমার সঙ্গে ক্লাসে যাওয়ার আগে আমার সঙ্গে, আমি বলি আমার সঙ্গে দেখা করে ক্লাসে যাবি, যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যাবি। আমাদের এরকম করি আমরা, আমাদের অনেক পরিবর্তন হতে পেরেছি। হ্যাঁ, অভিভাবকদের আমরা অভিভাবকদের শেয়ার করি, অভিভাবকদের আমাদের স্কুলে আনি প্রতিনিয়ত। এখন অভিভাবকদের এনে আমরা এই বিষয়গুলো আলোচনা করে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে তাকে আরও খেলার চড়ে তাকে আমরা খেলার মধ্যে আটকিয়ে রাখি। হ্যাঁ, খেলা দেই। আমাদের গার্ডেনিং হয় এখন, আমাদের পিএমসি স্কুল, সেখানে মানে কিচেন গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন, হ্যাঁ, ফ্রুট গার্ডেন, এগুলো আমরা করি। সেই মধ্য দিয়ে যেই শিক্ষাটাতে ইন্টারেস্টেড, এটাও একটা শিক্ষা তার হচ্ছে, হাতে কলমের শিক্ষা। হ্যাঁ, তার শুধু পড়াশোনা পুঁথিগত বিদ্যাই যে ভালো হবে, সবাই একরকম হবে তাই না। পুঁথিগত বিদ্যার বাইরে আমাদের এখন অনেক মানে ভোকেশনাল আমাদের মানে সাবজেক্ট আছে, যে তার যেই সাবজেক্ট তার প্রতি মনোযোগ বেশি সে সেই সাবজেক্টটা নেবে। নতুন নিউ এডুকেশন পলিসি বলেছে, হ্যাঁ, কেউ যদি একটা ফিজিক্স নেয় সে জিওগ্রাফি নিতে পারবে, সে বাংলা নিতে পারবে, ইংলিশ নিতে পারবে। এখন সে আর বাধ্যবাধকতা নেই যে তার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়েই পড়তে হবে, ম্যাথমেটিক্স নিয়ে এক গ্রুপ হবে, কমার্স নিয়ে তারা এক গ্রুপ হবে, হিউম্যানিটিসের এক গ্রুপ হবে, এরকম নেই কিন্তু এখন একটা হিউম্যানিটিস সাবজেক্ট নিতে পারে, একটা কমার্সের সাবজেক্ট নিতে পারে, একটা সায়েন্সের সাবজেক্ট নিতে পারে। তো সেরকম করেই আমরা আমাদের বাচ্চাগুলিরও আমরা মানে বিভিন্নভাবে আমাদের ওই কেউ ভোকেশনাল, কেউ বাগান করতে ইন্টারেস্টেড, বাগানে নেই, তাকে তার যে দুষ্ট বুদ্ধিগুলো তখন তার কাছ থেকে সরে যায়। আর শিক্ষক যদি তারে ভালো করে নার্সারিং করে, আমি ছেলেটাকে ভালো করবো মনে করলে শিক্ষকই পারবে একমাত্র, এখানে আর কোনো মানে ইয়ে নেই, পারবে। ধন্যবাদ স্যার। স্যার, একটা ব্যক্তিগত প্রশ্ন, যেহেতু আপনি প্রধান শিক্ষক, সেই জন্য একটা প্রশ্ন জানতে স্যার আপনার কাছে, সহকর্মীর উপর যে অভিযোগ থাকলে আপনি কীভাবে দেখেন স্যার এটা? দেখুন, আমাদের তো আমি তো দীর্ঘদিন ধরে 2003 সাল থেকে আমি স্কুলের একজন প্রধান হিসাবে কাজ করছি, হেড অফ অফিস, ডিডিও এগুলো কাজ করি। তো বিভিন্ন জায়গাতে কাজ করেছি, 6টা স্কুলে, 5টা স্কুলে করেছি কাজ হেড অফ অফিস ডিডিও হিসাবে। তো সহকর্মীরা তো ছাড়া আমার স্কুল চলবে না। প্রত্যেকটা সহকর্মী যাতে স্কুলকে মন প্রাণ দিয়ে শুধু ক্লাস নয়, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, অফিসিয়াল অ্যাক্টিভিটিসে সাহায্য করলে তবেই একটা স্কুল সুন্দরভাবে চলতে পারবে। তো যার ফলে সহকর্মীদের সঙ্গে আমাদের সর্বদাই সদ্ভাব, মানে একটা ভালো মানে কোঅপারেশন থাকে। তো কিছু ক্ষেত্রে তো অনেক সময় ব্যতিক্রম হয়ে যায়, কোনো মানে কারণে হয়ে যায়, হয়তো মানে তার এইচএমের প্রতি তার কোনো কারণে সে বিরাগ হলো, হ্যাঁ, বা কোনো কারণেই সে মানে ইচ্ছাকৃত কেউ মানে হয়তো তার মেজাজটাই সবসময় এরকম থাকে, তার মানে ক্যারেক্টারটাই সে এরকম গড়া, সে কিছু লেগে থাকবো সেরকম তারা লাগলে তাদেরকে আমরা, দেখুন, ক্ষমা, দয়া করা, সহনশীলতা, এগুলো সবচেয়ে। আমি যদি কেউ আমার মানে বিরুদ্ধে কাজ করছে মনে করি,
হ্যাঁ, বা খুবই মানে মানে ইয়ে করছে, মনে করুন মানে অন্যায় কাজ করছে, আমি জানি, হ্যাঁ, সে ভুল ভেবে অন্যায় কাজটা করছে, কারো পরিচন্যায় তো ওই কাজটা করতে পারে, এরকমও থাকে, হ্যাঁ। তখন আমরা কি করব? আমরা তাকে কোনো সময় পানিশমেন্টের ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে করি না, বা এটা করাও ঠিক না। তাকে আরও বেশি ভালোবাসা, তার প্রতি আরও সহনশীলতা, তাকে ভালো করে বোঝানো, তাকে ক্ষমা করা, এইগুলো ত্যাগ তিতিক্ষা মানুষের যদি না থাকে, হ্যাঁ, একদিন সে নিজেই বুঝতে পারবে না আমি ভুলটা করেছি, আমি আজীবন ওনার কাছে ঋণী থাকবো। শাস্তি দিয়ে বা কোনো একটা মানে কঠিন তার প্রতি মানে মানে পানিশমেন্ট দিয়ে, এরকম দিয়ে মানে দিয়ে পরিবর্তন করা দরকার লাগে না। তাকে ভালোবাসা দিয়েই পরিবর্তন করা যায়। সে নিজেই একদিন বুঝবে যে আমি হয়তো কাজটা সুন্দর করছি না, এই কাজটা আমার মানে করা ঠিক হয়নি আমার বসের প্রতি, আমার স্যারের প্রতি, এটা একদিন নিজেই তারা বুঝবে। ধন্যবাদ স্যার। পজিটিভতার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের পর্দায় চোখ রেখেছেন, আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ তথা প্রধান শিক্ষক শ্রদ্ধেয় সন্তোষ কুমার রায় চৌধুরী মহোদয়কে। উনি সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন, অনেক কিছু ব্যাখ্যা আমরা জানতে পারলাম। যারা স্টুডেন্ট, অভিভাবক, তাদের প্রতি আমাদের পজিটিভতার আমন্ত্রণ রইল, আপনার অনুষ্ঠান দেখবেন, যারা দেখেননি যুক্ত হবেন এবং আলোচনাটা শুনবেন, অনেক কাজে লাগবে আপনাদের। আমরা অনুষ্ঠানের শেষ দিকে স্যার চলে এসেছি। আমরা শেষ দিকে একটা প্রশ্ন স্যার আপনার কাছে জানতে চাইব স্যার। বর্তমান যুব সমাজ ভালো খারাপ সব নিয়ে প্রত্যক্ষভাবে এগিয়ে চলেছে স্যার, তাদের জীবন। তবুও স্যার বেসুরো তাল বাজে স্যার। সব কিছু মিলে সার্বিকভাবে আপনি কি বার্তা দেবেন স্যার সবার প্রতি? দেখুন, যুব সমাজের প্রথমত হলো আমাদের যখন সুযোগ আসে, সুযোগটা কাজে লাগাতে হবে। সেটা কাল কি করব, পরশু করব বললে তার সে সুযোগ থেকে সে বঞ্চিত হবে, সে পিছিয়ে যাবে, সে পারবে না। এটা হলো মানে এই মানসিকতা থাকতে হবে তার। যখন মানে সুযোগ বারবার আসে না, যখন যে সুযোগগুলো আসে, যেই কাজগুলো আমার 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 কাছে আসবে, সেই কাজগুলো সময় মতো করতে হবে। সময়ের পরে কাজ রেখে দেওয়া ঠিক নাই, সেতে করে সেই সমাজ থেকে পিছিয়ে যাবে, সে সমাজে ভালো করে মাথা উঁচু করে দাঁড়ানো তার কাছে কঠিন হয়ে দাঁড়াবে। আর বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের যুব সমাজ আসলেও একটা চ্যালেঞ্জের মুখে আছে, একটা সংকটের মুখে থাকে। তো আমি বলবো মানে প্রথমত আমাদের মানে দেশপ্রেম একটা আমাদের আজকের দিনে একটা এখনও আমাদের অভাব রয়েছে। আমাদের বিভিন্ন আমরা নিজেদেরও দেখি, সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশেষ করে তাকালে আমরা লক্ষ্য করি, যেখানে একটা আমাদের বাড়ির জিনিস বা গৃহস্থালী সম্পত্তিগুলো আমরা যেভাবে রক্ষা করতে চেষ্টা করি, এটা আমাদের মনে করুন জলের ট্যাপটাই বলুন বা আমাদের কারেন্টের কথাই বলুন, বিদ্যুতের কথাই বলুন, আমরা বিনা কারণে আমরা বাড়িতে কিন্তু এটি ইউজ করি না। সরকারি সম্পত্তিগুলিতে আমরা লক্ষ্য করি মানে অযথা লাইট জ্বলছে, ফ্যান চালিয়ে রাখছে, আমরা স্কুল রুমের মধ্যে এগুলো হয়। তো আমি সর্বদাই আমাদের বিশেষ করে ছাত্রদের প্রতি আমি একটা বার্তা দিতে চাই বা যুব সমাজের প্রতি বার্তা দিতে চাই, সরকারি সম্পত্তি প্রতিটা আমার, তোমার, সকলের, একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তাই আমাদের মধ্যে দেশপ্রেম আরও বেশি করে জাগ্রত করতে হবে, দেশপ্রেম জাগ্রত করতে হবে, এটাই আমার মানে যুব সমাজের প্রতি বার্তা থাকে। অনেক অনেক ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আমাদের সময় দিয়েছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনি এসছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি ছিল, আপনারা দেখতে পেয়েছেন যে সুন্দর বক্তা এবং একজন প্রধান শিক্ষক মিস্টার সন্তোষ কুমার রায় চৌধুরী স্যার আমাদের সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, আজকের শিক্ষা ব্যবস্থার নানান দিক দিয়ে তুলে ধরেছেন, এবং আপনাকে আবারও অনেক ধন্যবাদ। এবং যারা অনুষ্ঠান আমাদের দেখলেন, আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান অবশ্যই আপনারা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনারা আছেন বলে আমরা প্রতিবাদ চলছে। আর আপনাদের কাছে অনুরোধ করলে আপনাদের সাজেশন দেবেন, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, খারাপ ভালো সব মিলিয়ে দেবেন, তাহলে আপনাদের সাজেশন আমরা মেনে নেব। সবাই ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।